নমস্কার, আমি আইভি চট্টোপাধ্যায়। আজ আমি আমার একটি গোয়েন্দা গল্প পড়ে শোনাব। গল্পটি প্রথম প্রকাশ হয়েছিল প্রগতি পত্রিকায়, সাঁইথিয়া থেকে প্রকাশিত প্রগতি পত্রিকায়। এই গল্পটি সম্প্রতি কলকাতা বইমেলায় আমার একটি গোয়েন্দা গল্প সংকলন রহস্যভেদী গোয়েন্দা রিকি এই বইয়েও সংকলিত হয়েছে। গল্পের নাম গুলদস্তা রহস্য। গুলদস্তা। অনেকদিন পরে মানির বাড়ি আসা। সত্যি বলতে কি, ক্লাস 9-এ ওঠার পর থেকেই সব বন্ধ হয়ে গিয়েছিল। মা কথায় কথায় বলতো, জীবনের প্রথম বড় পরীক্ষা রিকি, এত ক্যাজুয়ালি নিস না। গানের ক্লাস, নাচের ক্লাস, আঁকার ক্লাস, আবৃত্তি, নাচ গানের যত প্রোগ্রাম, রিহার্সাল সব বন্ধ। বিকেলে বন্ধুদের সঙ্গে নামমাত্র খেলতে যাওয়া, সবার সঙ্গে দেখাই হতো না। আজ পিকুর টিউশন, কাল রিঙ্কির। পরীক্ষা শেষ হয়ে শান্তি। জামশেদপুর আসার ইচ্ছেই ছিল না রিকির। পিকু সিঙ্গাপুর, মালয়েশিয়া বেড়াতে গেল, আয়ুষীরা গোয়া। রিঙ্কি দিল্লি গেল কলেজের ব্যাপারে কথা বলতে, ও আর কলকাতায় পড়বে না। রিয়া আর রিকি একলা হয়ে গেল। টুকুন দাদা এসেছিল কি একটা ইন্টারভিউ দিতে। চলো না বড় মাসি আমাদের ওখানে, কত বছর যাওনি। অমনি মায়ের ছোটবেলার কথা মনে পড়ে গেল। জামশেদপুরের জন্য মন খারাপ করতে লাগলো। চল না রিকি, ঘুরে আসি। বাবাও বলল, হ্যাঁ হ্যাঁ ঘুরে এসো, রিকিয়া বাড়ি বসে বোর হচ্ছে। টুকুন দাদা লোক দেখাতে লাগলো। আয় না রিকি, কত্তকে দৌমোহনী দেখাবো। দুটো নদী, সুবর্ণরেখা আর খড়কাই একসঙ্গে মিশেছে, দেখবি কি সুন্দর। মানিও ফোনে জোড়াজুড়ি শুরু করে দিল। নদীর ধারে দেখবি কেমন মাদলের তালে তালে নাচ। মা তো রীতিমতো নস্টালজিক। আহা দৌমোহনী, সুবর্ণরেখা আর খড়কাই, দুটো নদীর জলে দুটো আলাদা রং। পরিষ্কার বোঝা যাবে দুটো রং। চারদিক ঘিরে দলমা পাহাড়ের সবুজ জঙ্গল, সেই সবুজ ছায়া পড়েছে দৌমোহনীর জলে। কি যে সুন্দর, অপার্থিব যাকে বলে। টুকুন দাদা বলল, আর আদিবাসী মানুষ? বড় বড় ওদের টুসু পড়ো। চারদিক থেকে শোনা যাবে পাগল করা মাদলের আওয়াজ। দৌমোহনীর ধারে একদল আদিবাসী মেয়ে হাত ধরাধরি করে নেচে চলেছে অবিশ্রাম। এসে অবশ্য ভালোই লাগছে। মা আর মানির ছোটবেলার বন্ধুদের সঙ্গে দেখা, কত হাসি গান। মাকে দেখেও খুব ভালো লাগছে রিকির। রিকির পড়াশোনা, নাচ গান, সাঁতার, বাবার অফিস, ঠাম্বি দাদাইয়ের দেখাশুনো সব সামলাতে সামলাতে মা আর নিজের জন্য সময়ই পায় না। জামশেদপুর এসে মা কেমন বাচ্চা মেয়ে হয়ে গিয়েছে। মেশো সেদিন ডিমনা লেক নিয়ে গেল। সুন্দর একটা লেক আর দলমা পাহাড়, ছবির মতো সুন্দর। আর কত রকম সবুজ, গাঢ় কালচে সবুজ, হালকা সোনালি সবুজ, আলো আলো ঝিরিঝিরি সবুজ। আর টলটলে নীল জল, যেন আকাশটা নেমে এসেছে লেকের জলে। এই যে আজ সকালে সর্বাণী আন্টির বাড়ি এসেছে, কে বলবে এই প্রথম আসা। জামশেদপুরের আকাশ বাতাসে কি একটা আছে, হাওয়ার টুংটাং শব্দ, দূর থেকে ভেসে আসা বাদলের শব্দ, মনের মধ্যে বাঁশির সুর, ছুটি ছুটি আনন্দ। আজকে সকালে যে সর্বাণী আন্টির বাড়ি এসেছে, এই সর্বাণী আন্টি মায়ের কলেজের বন্ধু। ফোনে বলল, মেয়েকে নিয়ে আসবি কিন্তু, টুকুন আর শর্মিও যেন আসে, আমার ছেলে কিন্তু অপেক্ষা করছে। শর্মি মানে মানি তো হেসেই সারা। সর্বাণীদের এটা চিরকালের পাগলি, কেমন ছেলে ছেলে করছে দেখ, লোকে শুনলে হাসবে না। রিকির দিকে ফিরল। ছেলে মানে ওর পুষছি, ল্যাব্রাডর, বার্নি। তুই ভয় পাবি না তো? ভয়? ল্যাব্রাডর শুনেই আসতে রাজি হয়েছে রিকি। নইলে মায়ের বন্ধুদের আড্ডায় যাওয়ার থেকে টুকুন দাদার বন্ধুরা ভালো। বিনায়ক, শালিনী, প্রিয়াঙ্কার, সোহম, জয়ী সবাই রিকির বন্ধু হয়ে গিয়েছে। তবে ওরা চান্দ্রেই উচ্চারণ করতে পারে না, বলেছে আমরা তোমায় ডাকনামে রিকি বলেই ডাকবো। প্রিয়াঙ্কা তো মানিদের এই ক্যাম্পাসেই থাকে, রোজ গল্প হয়। জয়ী রোজ নিজের স্কুটি নিয়ে রিকিকে এদিক সেদিক নিয়ে যায়। আজও জুবলি পার্ক আর এক্সেলআরআই ক্যাম্পাসে নিয়ে যাবে বলেছিল। বেশ একটা লাগাম ছাড়া আনন্দে আছে রিকিও। ও মা, কি মিষ্টি রে তোর মেয়েটা, ছবির থেকেও সুন্দর। আয় আয় আয়। একবার মাকে একবার রিকিকে জড়িয়ে ধরছে সর্বাণী আন্টি।
আর টুকটুক করে লাফিয়ে উঠে রিক্কিকে আদর করতে চাইছে বার্নি। কি সুন্দর বার্নি, হালকা বাদামি আর অফ হোয়াইট লোম, কাজল কালো চোখ, হরিণের মতো সুন্দর মুখ। কতবার মাকে বলেছে এরকম একটা ল্যাব এনে দেওয়ার কথা। বাবা রাজি ছিল, মা কিছুতেই আনতে দেয়নি। এই বার্নি, দিদিকে বসতে দে, ওরকম করলে দিদি ঘরে ঢুকবে কি করে? সর্বাণী আন্টি বকাবকি করতে লাগলো। কিছু হবে না আন্টি। রিকি আস্তে আস্তে বার্নির মাথায় হাত বুলিয়ে দিল। অমনি বার্নি 4 পা তুলে পায়ের কাছে শুয়ে পড়েছে। দেখেছিস কেমন আহ্লাদি হয়েছে? অমনি ওর আদর চাই। এই আহ্লাদ দেখাতে গিয়েই তো লোকটা পালিয়ে গেল। চেনা অচেনা নেই, সবাইকে দেখলে গলে পড়বেন উনি। কি যে বলতে লাগলো আন্টি কে জানে। টুকুন্দা মিটিমিটি হাসছে। আগেই বলেছিল, চ্যাটার বক্স কাকে বলে জানিস তো? মানি বকুনে দিয়েছিল। এই, বড়দের নিয়ে অমন বলতে হয়? কে পালিয়ে গেল রে? কি হয়েছে? মা জিজ্ঞেস করলো। আর বলিস না, আমার মনে হয় রিজুর গার্লফ্রেন্ড হবে। আমার ছেলেটা তো ক্যাবলা, মায়ের কাছে ধরা পড়ে যাবে ভেবে ছেলেটাকে কাটিয়ে দিল। কি যে বলছিস কিছুই বোঝা যাচ্ছে না। রিজু এসেছে নাকি? ও তো ব্যাঙ্গালোরে ইঞ্জিনিয়ারিং পড়ছে না? না না, রিজু আসেনি, ফোনে কাটিয়ে দিল। ফুলের তোড়াটা পেয়ে ওকে নামটাম কিছু নেই দেখে কল করলাম। কে ওকে পাঠালো নিশ্চয় জানে। তা ছেলে তো ফোনেই এমন চেল্লামিল্লি করলো, আর বান্নিও এমন লাফালাফি করতে লাগলো যে ছেলেটা, আহা বেচারা ছেলেটা, বোধহয় ভয় পেয়ে পালিয়ে গেল। বান্নি কোনোদিন এমন করে না জানিস, একেবারে লাফিয়ে উঠেছে ছেলেটার গায়ে। বকে? ফুলের বকে রিজুর নামে এসেছিল? টুকুন দাদা জিজ্ঞেস করলো। হ্যাঁ ভাইয়া, গুলদস্তা বহুত সুন্দর। ড্রয়িং রুম লাগোয়া রান্নাঘর থেকে উঁকি মেরেছে এক মহিলা। ও নিলাম, আমাদের আউট হাউসে থাকে, আমাদের ঘর সংসার সব সামলায়। সর্বাণী আন্টি বলল। গুলদস্তাটা কোথায় রে নিলাম? ফেলে দিসনি তো? না দিদি, ওই তো বারান্দায়। আনবো? বারান্দায় কেন? ফুল তো কেউ যখন পাঠিয়েছে তোদের চেনা কেউই নিশ্চয়, মা বলল। কে জানে, যদি ফুল করে ডেলিভারি দিয়ে থাকে, তাই আমি ঘরে রাখতে বলিনি। ততক্ষণে পায়ে পায়ে রিকি বারান্দায়। বেশ সুন্দর বোকে, সত্যি অন্যরকম। গুলদস্তা নামটাই একে মানায়। নানা রকম ফুল, হলুদ গোলাপ ফুলের সঙ্গে লাল পলাশ ফুল, বড় হলুদ আর সাদা ডালিয়ার সঙ্গে বেগুনি একটা নাম না জানা ফুল, নানা রকম পাতা দিয়ে সাজানো। বাহ, এমন ফুলের তোরা সচরাচর দেয় না তো কেউ। এই ফুলটার নাম কি? আর ওইটা? রিকি জিজ্ঞেস করলো। নিলাম এসেছে বারান্দায়। এটা শিমুল ফুল, আর ওটা তো শাল ফুল। শিমুল, শাল ফুল, এসব ফুল কেউ বোকে করে দেয়? এদিকে আদিবাসী জায়গায় বোধহয় দেয়। বেশ ইউনিক, একটা ছবি তুলে রাখলে হয়, ফেসবুকে দেওয়া যাবে। ছবি তুলছিস? দাঁড়া, আমার মোবাইলে তুলে দিই, খুব ক্লিয়ার ছবি আসে এটায়। ওই মেয়েটা বলল বেগুনি ফুলগুলো শিমুল আর এগুলো শাল ফুল। শাল ফুল এমন নরম, রোমশ, সাদা। আমার ধারণা ছিল লাল রঙের হয় শাল ফুল। না রে, লাল ফুল তো পলাশ, শাল ফুল সাদা। কিন্তু ভালো করে দেখ, পাপড়িতে একটা হলদে আভা, ওগুলো আসলে হলদে আঠা। শাল ফুলকে সংস্কৃত ভাষায় কি বলে জানিস? অশ্বকর্ণ। দারুণ না? এগুলো কি ফুল? আর এই পাতাগুলো? এটা তো আম পাতা, এটা কাঁঠাল, আর এটা একদম তেঁতুল পাতার মতো। দাঁড়া দেখি, তেঁতুল পাতা কেউ গুলদস্তায় দেয় নাকি? আম পাতা, কাঁঠাল পাতা, তেঁতুল পাতা, যদিও আমিও অত ফুল পাতা চিনি না। এই ফুলগুলো জিজ্ঞেস করলি? এগুলোকে এখানে মুর্গা ফুল বলে, ভালো নাম কি জানি না। ওই দেখ, সামনের বাগানে কেয়ারি আর বর্ডারে দুদিকে মুর্গা ফুলের সারি। এখানে অনেক বাড়িতেই এই গাছ থাকে। আর আর এই বেগুনি ফুলগুলো শিমুল বললি? আমি তো জানি শিমুল ফুল লাল, নয় সাদা। আমি বলিনি, ওই মেয়েটা বলল। হ দিদি, এগুলা শিমুল। না না না, এগুলা জারুল ফুল। বাগান থেকে ধুলো মাখা একজন উঠে দাঁড়িয়েছে। এই লম্বা পাতাগুলা জারুলের পাতা। আমার মরদ বাগানে কাজ করে, নীলম বলল। মালি বটে, ও সব গাছপাতা চিনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কমলা ফুলগুলোর কি নাম? এই যে জারবেরাগুলোর সঙ্গে রয়েছে। হলুদ কমলা ফুলগুলা কুসুম ফুল, আর এগুলা এই যে অশথ পাতার মতো পাতা আর হলুদ বাদামি ফুল, এগুলা গামহার কাশ্মার। আর এই সরু সরু লম্বা পাতা,
ইগুলা মুরুপ গাছের পাতা। বাবা, কী সব উচ্চারণ! গামহার কাশমার, মুরু, অসৎ মানে নিশ্চয় অসত্য। ইটা তো আসন গাছের পাতা বটে। নীলমও ঝুঁকে পড়েছে। তাল গাছের পাতার মতো, কিন্তু এটা আসন, আমি ঠিক চিনছি। আসন একটা গাছের নাম? এগুলো সোনাঝুরি পাতা না? রিকি বলে উঠল। ওই তো সামনের রাস্তা কদমা সোনারি লিঙ্কে দেখলাম না এই গাছ অনেক। হ হ, কাইজার বাংলোর সামনের রাস্তায় সোনাঝুরি গাছ প্রচুর। ইয়াকে আকাশমণি বলে। কিন্তু এইসব গাছের পাতা, ফুল, মালি মানুষটি একটু চিন্তিত। দেখেন বাবু, ইগুলা কেন্দু গাছের পাতা, একেবারে কচি কেন্দু পাতা। গোলাপি কুড়িগুলা মহুয়া ফুলের পুরি। ছালটা শিশু গাছের ছাল, এটা তাল ছাল। এসব ছাল, পাতা, ফুল দিয়ে এমন গুলদস্তা। কথা শেষ হলো না, বাইরের গেটের কাছে ঘন্টা বেজে উঠল। কে এলো নিলাম? বসার ঘর থেকে ডেকে উঠল সর্বাণী আন্টি। গুলদস্তা ফেরত নিতে আসছে, গেটের কাছ থেকে ঘুরে এসে নিলাম বলল। সর্বাণী আন্টি বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে। বললাম না ভুল করে ডেলিভারি দিয়েছে, চল তো দেখি। রিকি হাতে তুলে নিয়েছে ফুলের বুকে, ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। কারো নাম ঠিকানা নেই আন্টি, জিজ্ঞেস করে ফেরত দিও। আয় না দেখি, ডেলিভারি দিতে এসে পালিয়েছিল ও ছেলেটাই দিতে এসেছে নিশ্চয়। একটা না, তিনটে ছেলে, বেশ সন্ডামার্কা চেহারা। একজনের মাথায় হেলমেট, একজনের চাপ দাড়ি, মাথায় পাগড়ি, আর একজন চোখে কালো চশমা, মাথায় একটা গামছা। কে তোমরা? তোমরা তো কেউ আসনি সকালে? একটা কাগজ এগিয়ে দিল ছেলেটা। পার্ক কুরিয়ার কোম্পানি, আমরা পার্ক রোড অফিস থেকে আসছি। আমাদেরই একটা ছেলে ভুল ডেলিভারি করে গেছে, একটা গুলদস্তা। এই যে দেখুন, 3 কাইজার বাংলো। আপনাদের তো 8 নম্বর, ভুল করে দিয়ে গেছে। ও আচ্ছা, কিন্তু যে দিতে এসেছিল সে কোথায়? হেলমেট পরা ছেলেটা এগিয়ে এলো। সে না এলে কি গুলদস্তা ফেরত দেবেন না? জামার হাতা গুটিয়ে নিল অন্য ছেলেটাও। মারবে নাকি? মালি এগিয়ে গেল। কেন ফেরত দিব না? কাগজ লিখে দিও তোমরা। নিয়ে গেছো, ও ছেলেটা আসে আবার যদি ফেরত চায়? কেন লিখে দেব কেন? গুলদস্তা ডেলিভারির সময় লিখে দিয়েছিলেন। চোখ পাকিয়ে প্রায় তেড়ে এলো ছেলেটা। সকাল সকাল লিসা করিস, মাসি বলল চাপা গলায়। টুকুন দাদা এগিয়ে গেল। একটা রিসিট আর আপনাদের অফিসের ফোন নাম্বারটা, যদি কেউ ক্লেম করতে আসে। চোখে চোখে কি কথা হলো, তারপর চাপদারি পাগড়ি এগিয়ে এলো। আমি লিখে দিচ্ছি। কি ঝামেলা বলতো? হরো, গেট লাগিয়ে তালা দিয়ে দাও। সর্বাণী আন্টি রিকির হাত ধরল। আয়, তোর সঙ্গে তো গল্প করাই হলো না। হরো, হরো, হেসেল, খেওয়া, নিম পাতাও ছিল। ঠিক ঠিক, মালি মানুষটি বলে উঠল। কি বলছেন উনি? হরো কি একটা গাছের নাম? কৌতূহলী হলো রিকি। হ্যাঁ, গাছের নামই বোধহয়। সর্বাণী মাসি তো মালিবাগকেই হরো বলে ডাকলো। আমাদের চেনা অনেক গাছের নামে অবশ্য আলাদা আলাদা আদিবাসী শব্দ আছে। হরো গাছের নাম। ও গুলদস্তায় হরো পাতা ছিল? রিকিকে জিজ্ঞেস করলো মালি মানুষটি। জিজ্ঞেস করলো, তবে উত্তরের অপেক্ষা না করেই মাথা দুলিয়ে বাগানে নেমে গেল। অন্যমনস্ক দু চোখ। এই টুকুন দাদা, ওই নম্বরটা একটা কল করবি? কোনটা? কাকে কল করব? ওই যে কুরিয়ার কোম্পানি। কেন রে, কুরিয়ার করবি কিছু? আমাকে দিস, স্পিড পোস্টে দিয়ে দেব। এসব অনামি কুরিয়ার। অনামি না? তুই দেখিসনি অফিসটা? তোদের তো ছোট্ট শহর। না রে, পার্ক রোডে এমন অফিস মনে পড়ছে না। ওখানে সব টাটা স্টিলের অফিসারদের বাংলো, একটা মেয়েদের কনভেন্ট স্কুল আছে, কিন্তু এমন অফিস না। কি হয়েছে রে, তোরা কি নিয়ে এত কথা বলছিস? মানি, ওই ফুল নিয়ে না। আমার মনে হয় কোনো আর্টিস্ট তৈরি করেছে ফুলের তোড়াটা, তাই এত ইউনিক। মানির মনেও প্রশ্ন তৈরি হয়েছে, রিকির মতোই খটকা। মনটা কেমন এলোমেলো, কি যেন একটা অসঙ্গতি। বাড়ি ফিরে মেশোর বইয়ের আলমারিটা দেখছিল রিকি। মেশো এখানে একটা নামী ছেলেদের স্কুলের ইংরেজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, লয়োলা স্কুল। আলমারি ভর্তি বই, ক্লাসিক থেকে প্রবন্ধ, থ্রিলার, নানা ভাষা থেকে অনুবাদ, বাংলা বইও আছে, হিন্দি বইও অনেকগুলো। কি খুঁজছিস রে? টুকুন দাদা জিজ্ঞেস করলো।
পার্টিকুলার কোনো বই আমাকে বল, বাবার আলমারি আমিই গোছাই। না না, পার্টিকুলার কোনো বই না, গাছপালা নিয়ে কোনো বই বা এখানকার লোকাল ইতিহাস সংস্কৃতি নিয়ে। অন্যমনস্ক হয়ে বলল রিকি। বাংলা বই আছে, তুই বাংলা পড়তে পারিস তো? আজকাল তো সত্যি কলকাতায় বাংলা না শেখাটা দস্তুর। বাংলা বই সত্যি তেমন পড়া হয় না। উত্তরটা এড়িয়ে একটু হাসলো টুকু। রিকি, দেখা না তুই কোন বইটার কথা বলছিস। দেখাচ্ছি, কিন্তু একটা কথা বলতো, তুই কি ওই গুলদস্তা নিয়ে ভাবছিস এখনো? আচ্ছা টুকুন দাদা, ওরা যখন বোকেটা ফেরত নিতে এলো, বার্নি কি করছিল রে দেখেছিস? তখন থেকে মনে করার চেষ্টা করছি। হি ওয়াজ বার্কিং লাউডলি, মনে পড়ছে, কিন্তু কোথায় ছিল? আরে ওকে ওই তো নীলম ধরে রেখেছিল, ওই তো গ্যারেজের পাশে দাঁড়িয়ে লাফাচ্ছিল আর চিৎকার করছিল। ওরা খুব সেন্সিটিভ হয়। আন্টি বলল না সকালে ডেলিভারির ছেলেটাকে অ্যাটাক করেছিল। অ্যাটাক করেছিল বলেনি, বলেছিল লাফিয়ে গায়ে উঠেছিল দুষ্টুমি করে। নতুন লোক দেখলে ওরা এমন করে। আমাদেরও তো নতুন দেখলো, কই লাফিয়ে অ্যাটাক করলো না তো। গায়ের কাছে এসে শুকে শুকে দেখলো, তারপর আদর খাবার জন্য শুয়ে পড়লো। তখনই তো আন্টি বলল আল্লাদি, মনে করে দেখ। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে তেমনটাই হয়েছিল, কিন্তু তাতে কি? কি সন্দেহ করছিস রিকি? ওই বোকেটা নিয়ে কিছু, নাকি ডেলিভারি বয় নিয়ে? একটা কথা কিন্তু আমি খেয়াল করেছি, যারা ভুল ডেলিভারি বলে বোকে ফেরত নিতে এসেছিল, ছেলেগুলো গুন্ডাদের মতো, হাতে চেন, মারকুটে চেহারা। সামথিং ফিশি, কিছু একটা, ঠিক ধরতে পারছি না, কিন্তু মনটা অস্থির লাগছে। আচ্ছা তখন তোকে ওই কুরিয়ার অফিস থেকে কি বলল? ওরা জেনুইন যারা বোকে ফেরত নিয়ে গেল? হ্যাঁ তাই তো বলল, তবে একটা কথা তোকে বলা হয়নি রিকি, আসলে সর্বাণী মাসি এত বকবক করে। কী রে বল না। আমি যখন কুরিয়ার কোম্পানিকে ফোন করলাম, আমি প্রথমে কোম্পানির নাম করলাম, ওরা কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর দেয়নি। যে ফোন ধরেছিল সে অন্য কাউকে ফোনে ডাকলো। খুব ভদ্র, দারুণ অ্যাকসেন্ট, ইংরেজিতে কথা বলল তখন। হ্যাঁ এটাই অমুক কোম্পানি, আমাদের ভুল ডেলিভারি হয়েছিল, কাস্টমার কল করার পরে আমরা ফলো আপ করেছি। একটু থামলো টুকুন দাদা। একটা কথা তখন মিস করে গেছি, কিন্তু মনের মধ্যে খুঁতখুত করছে। পরে ধরতে পেরেছি, তোদের আর বলা হয়নি। ওই সর্বাণী মাসি এত কথা বলে। অধৈর্য হয়ে থামিয়ে দিল রিকি। সর্বাণী আন্টির কথা থাক, বল কি মিস করলি? লোকটা বলল, গন্ডক রোডের অফিস থেকে বলছি। গন্ডক রোড সাকচিতে, আর পার্ক রোড বিষ্ণুপুর এরিয়ায় পড়ে। ও যদি সার্কিট হাউস এরিয়া বা সোনারি বলতো তবু ঠিক ছিল। জুবলি পার্ক থেকে একটা রোড, এদিকে সার্কিট হাউস এরিয়া, তারপর সোনারি চলে গেছে। ফোন রাখার বেশ খানিকক্ষণ পর আমি ব্যাপারটা ধরলাম। এ তো দারুণ ক্লু। রিকি কথা শেষ করার আগেই মা বলে উঠেছে, ক্লু? আবার রিকি, তোকে বলেছি না সর্বক্ষণ এসব চিন্তা না করতে। কখন মা ঘরে এসেছে কে জানে। বাবার চাকরি নিয়ে মা এমনিই টেনশনে থাকে। রিকি যেন কিছুতেই বাবার মতো প্রফেশনে না যায়। পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান, তার পরিবার তো অপরাধীদের সহজ টার্গেট। কতবার হুমকি চিঠি এসেছে, স্কুলের গেট থেকে একবার রিকিকে কিডন্যাপ করার চেষ্টা হয়েছে, মায়ের কাছে কতবার ভয় দেখানো ফোন কল এসেছে। মা একদম চায় না রিকি বাবার মতো ক্রাইম গোয়েন্দাগিরি নিয়ে উৎসাহ দেখাক। কিন্তু ছোট্ট থেকেই বাবার কাজের জগৎটা খুব থ্রিলিং লাগে রিকির। মাথা খাটিয়ে এক একটা রহস্য সমাধান। বাবার কাজের গল্প শুনতে শুনতেই একটা বোধের জগৎ তৈরি। ক্লাস 7-এর রাহুল দাদা ক্লাসের বোর্ডে খারাপ শব্দ লিখে যেত। রিকি সেটা ধরে ফেলেছিল। না চেয়েও রিকি অনেক কিছু দেখতে পায়, বুঝতে পারে। ক্লাস 5-এ পড়ার সময় সোহামের টিফিন খেয়ে ফেলতো রূপক, ধরে দিয়েছিল স্কুলে। সুমনার কালার পেন্সিল চুরি হচ্ছিল রোজ, রিকি ধরেছিল যে চুরি নয়, একটা ছোট্ট ইঁদুর পেন্সিল নিয়ে পালিয়ে যায়। স্কুলের টিচাররা রিকিকে লিটল মিস মার্পেল বলে ডাকেন। মা অবশ্য খুশি হয় না। আজ বাবা যদি থাকতো, এই খটকাটা নিয়ে বাবার সঙ্গে বেশ আলোচনা করা যেত। আমরা কিন্তু আর 3 দিন আছি, ঠিক 3 দিন। আমি কোনো ঝামেলা চাই না রিকি, মা আবার এসে বলে গেল।
কী রে রিকি, কী ভাবছিস তুই? আমাকে বল। বড় মাসি আমাকে তো কিছু না করতে বলেনি। আমাকে বল, আমি দেখছি কি করা যায়। প্রিয়াঙ্কার বাবা এখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, মায়ের এনজিও সূত্রে ডিসি লেভেলেও চেনা আছে। কি মনে হচ্ছে তোর, কোনো বড় ক্রাইম ওই ফুলের বোকে দিয়ে? ও হ্যাঁ, মানির এনজিও, মনেই ছিল না। মানির এনজিও এই আদিবাসী মেয়েদের নিয়েই কাজ করে না রে? শুধু মেয়ে না, আদিবাসী গ্রামগুলোয় স্বাস্থ্যবিধি শেখানো, জল নিকাশি, মেডিকেল ক্যাম্প, চোখের অসুখের ক্যাম্প, আদিবাসী বাচ্চাদের স্কুলে পাঠানো, নানা রকম কাজ। আশেপাশের অনেকগুলো গ্রামে যায় মা। আমি একটু মানির সঙ্গে কথা বলবো বিকেলে। এখন মাও ঘরে আছে। আমি বরং বাবাকে একটা কল করি। আর তুই আমাকে আদিবাসী গাছপালা, গ্রাম, এমন কিছু বই খুঁজে দে না টুকুন দাদা। শাল, সৎশাল, কুসুম, খেওয়া, গামহার কাশমার, মুরগা, নিম, আম, তেঁতুল। সংরক্ষিত বনাঞ্চলের এইসব প্রজাতির গাছ কাটা নিষিদ্ধ, কিন্তু আইন থাকলেই মানছে কে? অরণ্য ও প্রকৃতির সন্তানেরা। বইটা খুব আগ্রহ নিয়ে পড়ছিল রিকি। লেখকের নাম পশুপতি প্রসাদ মাহাতো। ও বাড়ির মালি এই নামগুলো করছিল, এই গাছের নামগুলো মনে আছে টুকুন দাদা? এই গাছগুলো যদি একটু দেখতে পেতাম। মানিকে বলবি কাল একটা আদিবাসী গ্রামে নিয়ে যেতে। গ্রামে গেলেই কি সব গাছ দেখতে পাবি? এই সব গাছ কেটে আদিবাসীরা জ্বালানি, পশুখাদ্য, ঘর গৃহস্থালি, চাষাবাদ করে। এই নিয়ে কত সরকারি সচেতনতা শিবির, কে কানে নেয় সেসব? তাছাড়া প্রতিদিন সরকারের ঠিকাদাররা ট্রাকে ট্রাকে কত যে গাছ কেটে নিচ্ছে, চোরাই কাঠ ব্যবসায়ীরা তো আছেই। পলকে সোজা হয়ে বসেছে রিকি, দু চোখ চিকচিকিয়ে উঠেছে। কি বললি? কাঠের চোরা কারবারি? চমকে উঠেছে টুকুন দাদাও। দাঁড়া তো, মোবাইলে গুলদস্তার ছবিটা বার করি। এই গাছগুলো, এই সব গাছের পাতা, ফুল, তাই কি মালি অমন বলছিল বারবার? ততক্ষণে নিজের মোবাইলে নেট অন করে ফেলেছে রিকি। গাছের নাম দিয়ে সার্চ করে ফেলেছে ছবি আর বিস্তারিত বিবরণ। একটা খবর নিতে হবে টুকুন দাদা। 3 নম্বর কাইজার বাংলো। ওরা বলছিল বোকে ডেলিভারির কথা ওখানে। 8 নম্বরের একদিকে মুছে 3 হয়ে গেছিল সর্বানী আন্টির বাংলোয়, তাই ওদের ভুল হয়ে গেছিল। 3-এর বদলে 8 নম্বরে ডেলিভারি, রাইট? হ্যাঁ হ্যাঁ, তুই কি 3 নম্বর বাংলোয় কে থাকে খবর নিতে বলছিস? সর্বানী আন্টিকে কল করলেই হবে। এখানে ছোট্ট শহরে সবাই সবাইকে চেনে। না না, কল করে নয়, চল না আমরা গিয়ে দেখে আসি। তোর বন্ধু শালিনীর বাড়ি তো কাছেই। হ্যাঁ হ্যাঁ, এদিকের কদমার দিকে তিস্তা রোডের বাংলো। শালিনীদের ডুপ্লেক্সটার ওপরের খোলা বারান্দায় বসলে কাইজার বাংলো পরিষ্কার দেখা যায়। একটু নজর রাখতে হবে। শালিনী তো বলতে পারবে 3 নম্বরে কে থাকে। হয়তো পারবে, নিশ্চয় টাটা স্টিলেরই কেউ থাকেন। মা যথারীতি বাধা দিতে লাগলো। এই ভর দুপুরে বন্ধুর বাড়ি যাবি? ওদের বাড়ির লোক কি বলবে? মানি বলল, যেতে দে না দিদি, একটু ঘুরে আসুক। কাল থেকে ফুলের বোকে নিয়ে আলোচনা ছাড়া 2 ভাই বোন আর কিছুই করছে না। ভালো যে বুকের পোকাটা সরেছে। টুকুন, বাইক কিন্তু আস্তে আস্তে চালাবি। টুকুন দাদা, শালিনীর বাড়ি যাবার আগে কিন্তু পার্ক রোডের দিকে ঘুরে আসবো। টুকুন দাদা কম উত্তেজিত নয়। গন্ডক রোডটাও ঘুরে আসবি? অফিসটা দেখে আসি। অফিস নেই রে, পার্ক রোডেও নেই, গন্ডক রোডেও না। তুই দেখিস। তবু একটু দেখে নি, ঠিকানাটা আমার মোবাইলে রেখেছি। কি করে বুঝলি অফিস থাকবে না কোনো? উত্তর দিল না রিকি, একটু হাসলো। পার্ক রোডের ঠিকানা একটা ফার্নিচারের দোকান। গন্ডক রোডের এ মাথা থেকে শেষ মাথা পর্যন্ত ঘুরেও কোনো কুরিয়ার কোম্পানির অফিস নেই। আমার মনে হয়েছিল রে টুকুন দাদা, ফুলের বুকেটা কোনো সাধারণ উপহার নয়, ওটা একটা সংকেত। মনে হয় বুঝতে পারছি কিসের সংকেত। চল তো 3 নম্বর কাইজার বাংলোটা একটু নজরে রেখে দেখি। 3 নম্বর কাইজার বাংলোয় কে থাকে শালিনী বলতে পারল না। শালিনীর মা বললেন, এখানে কিছু কিছু বাংলো সরকারি ডিপার্টমেন্ট, যেমন সেলস ট্যাক্স বা এক্সাইজ বা বিএসএনএল বা পুলিশদের দেওয়া আছে। 3 নম্বরটা সেই রকম। বোধহয় ফরেস্ট ডিপার্টমেন্ট বা কালেক্টর কেউ একজন। সরাইকেল্লা না কান্দ্রা যায় ভদ্রলোক রোজ, লক্ষ্মী বলছিল। ও আমাদের আউট হাউসের লক্ষ্মী থাকে, ও ওই আউট হাউসেই আগে থাকতো। এখন এই ভদ্রলোক আসার পরে আউট হাউসটা খালি করিয়ে দিতে লক্ষ্মী আমাদের বাড়ি এসেছে। খালি না খালি নাই আছে ভাবি, 4-5টা চিল্লা থাকে আউট হাউসে।
ভালো না ওয়ারা, লক্ষ্মী বলে উঠল। আস্তে আস্তে মাথাটা পরিষ্কার হয়ে আসছে রিকির। ফরেস্ট ডিপার্টমেন্ট, গাছপালা, অরণ্য, জংলি পোকামাকড়ের কিটকিট শব্দ, ঝিঝির শব্দ, দোয়েল কোকিলের মিষ্টি ডাক, ময়ূরের কর্কশ ডাক, শুকনো পাতার মর্মর, জঙ্গলের মধ্যে থেকে আসা কর্কশ আর্তনাদ, ঘন হয়ে দাঁড়িয়ে থাকা সারি সারি গাছ। গাছ তো শুধু গাছ নয়, প্রকৃতির সন্তানরা এসব গাছ সঙ্গে নিয়েই বাঁচে। তাও তো জঙ্গল সাফ হয়ে চলেছে একের পর এক। এই জঙ্গলে লুকিয়ে চুরিয়ে কাঠ কিনে এনে আদিবাসীরা ভয়ে ভয়ে বাঁচে, কখন পুলিশ এসে ধরে। গাছ কাটার জন্য লাইসেন্স লাগে, গভর্নমেন্টের নজর এড়িয়ে লাইসেন্স থাক আর না থাক কত জঙ্গল রোজ সাফ হয়ে যাচ্ছে। আর আদিবাসী দুটা কাঠ কাটলেই চট থাপ্পড়, জেল, হাজত। লক্ষ্মী বলল। হরও বলছিল কাল, রোজ সকাল হলেই হরও বাগানের কাজে লেগে ফেলে, কিন্তু বাগানের কাজ করতে করতে জঙ্গলের গন্ধ পায় হরও। শালিনীর বাড়িতে এসব নিয়ে অনেক কথা হলো। শালিনীর বোন বলল, আদিবাসী গ্রামগুলোয় গ্রাম পিছু একটা করে গোড়াম থান, অনেক গাছের নিবিড় ছায়ায় লৌকিক দেবতার পুজোর থান। জঙ্গলের মানুষের কাছে এইসব গাছপালা সেরম দামই নেই, কেননা মানুষ সব গাছ শেষ করে দিচ্ছে। জঙ্গলের পুরনো গাছ কেটে কেটে জঙ্গলে ইউক্যালিপটাস আর সোনাঝুরি গাছ লাগানো হচ্ছে। এসব গাছে মৌমাছি বসে না, পাখি বাসা বাঁধে না, পাতাগুলো থেকে ভালো জ্বালানিও হয় না। সরকারি ব্যবস্থাতেই কত শাল গাছ কেটে নিচ্ছে, শালের বদলে সেগুন গাছ লাগানো হচ্ছে। হার সিংবোঙা, শালের বদলে সেগুন, লক্ষ্মী বলে উঠল। ফরেস্ট ডিপার্টমেন্ট শুনলেই ভয় করে ওর। ভালো নয় ওয়ারা, বলছিল। বাবার সঙ্গে কথা বলতে হবে, তার আগে প্রথম থেকে এক এক করে পয়েন্টগুলো লিখতে হবে। মানির সঙ্গেও কথা বলতে হবে। এদিকে গ্রাম, জঙ্গল, গাছপালা নিয়ে মানি অনেক খবর দিতে পারবে। এমন জঙ্গল যেখানে এইসব গাছ পাওয়া যায়। এখন অনেক রাত। মানির সঙ্গে গল্প করে বারান্দায় এসে বসেছে রিকি। দূরে রাস্তাটা নিঝুম, বিশ্রাম নিচ্ছে একলা রাস্তা। সোদা গন্ধ, মন ভার করা নির্জনতা, অপার্থিব চাঁদের আলো, কেমন ঘোর লেগে যাচ্ছে। কি সুন্দর ছবির মতো গল্প বলছিল মানি। ছোট ছোট আদিবাসী গ্রাম, হোগলা পাতার কুড়ে, মাটির কুড়ে, তকতকে নিকোনো দাওয়া উঠোন, পায়ের শব্দে ছুটে পালাবে একটা সজারু কিংবা খরগোশ। এখানে না এলে এমন করে বোঝাই হতো না। রাত জাগা একটা পাখি ডেকে উঠল। একটু চমকেই উঠেছে রিকি। রিং রিং করে ফোন বেজে উঠল। এই ফোনটার জন্যই বসেছিল রিকি। বাবা। শোন রিকিয়া, কাল একদম বাড়ি থেকে বেরোবি না, টুকুনও যেন না বেরোয়। ছেলেগুলোকে ধরা হয়েছে, ওদের গ্রুপে আরও লোক থাকতে পারে, ওরা খুব ডেঞ্জারাস। আমি রাতের স্টিল এক্সপ্রেসে আসছি, তোদের নিয়ে ফিরব। বাবা, তার মানে সত্যি? হ্যাঁ, জঙ্গলে গাছ চুরি নিত্য নৈমিত্তিক ঘটনা। কচি কচি করম, খোকা খোকা শাল, অপরিণত গাছ রোজ কাটা পড়ছে। পশু পাখি নিরাশ্রয়, বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে যাওয়া, ইকোলজি বদলে যাওয়া, প্রকৃতির ভারসাম্য নষ্ট। তুই ঠিক ধরেছিস রিকিয়া, পুলিশের নাকের ডগায় বসে এই অপরাধ হচ্ছিল। গিয়ে সব বলবো। আর হ্যাঁ শোন, মাকে কিছু বলার দরকার নেই। হাসলো রিকি। কাজের জায়গায় সবাই বাবাকে ভয় পায়, আর বাড়িতে দেখো। পরের দিন আরও মজা। খবরের কাগজ জুড়ে খবর। জঙ্গলের গাছ বিক্রির চক্রের পাণ্ডাসহ 3 জন গ্রেপ্তার। জঙ্গলের ধারের গাছ কেটে পাচার হচ্ছিল। বিঘে বিঘে জঙ্গলের জমি 70-80 হাজার টাকা কাঠা হিসেবে বিক্রি হচ্ছিল। একটা প্রমোটার চক্রও ধরা পড়েছে। গুলদাস্তা পাঠিয়ে জঙ্গলের দিক বোঝানো হতো। জঙ্গলে যেদিকে যেমন গাছ বেশি তেমন সাজানো হতো গুলদাস্তা। পুলিশের কাছে স্বীকার করেছে অপরাধীরা। খবরে অবশ্য ভুল গুলদাস্তা ডেলিভারি সংক্রান্ত খবর দেওয়া হয়নি, সেটা রিকি টুকুনদের নিরাপত্তার খাতিরে। রিকি আর টুকুনকে বিশেষ সম্বর্ধনা দিতে চেয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও, কিন্তু বাবা সেটা এড়িয়ে গিয়েছে। রিকি না হয় কলকাতা ফিরে যাবে, কিন্তু টুকুন দাদা আর মানিরা তো এই শহরেই থাকবে।
ক্রিমিনালদের নজরে পড়ে গেলে মুশকিল। তবে জামশেদপুরের এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, গাড়ি পাঠিয়ে নিয়ে গেছিলেন। আরও অনেক লোক ছিলেন সেখানে। সবাই জানতে চাইছিলেন কি করে এমন কাজটা করল রিকি। প্রথম ক্লু দিয়েছে বার্নি, একটা শান্তশিষ্ট মিষ্টি ল্যাব্রাডর। কিন্তু লোকগুলোকে দেখে ও যে কি চিৎকার করছিল, সবার আগে ও বুঝতে পেরেছে। আমার প্রথম খটকা লেগেছিল বার্নিকে দেখে। ও বুঝতে পেরেছিল কিছু একটা খারাপ কাজ হচ্ছে। তারপর গুলদাস্তা, এমন ইউনিক গুলদাস্তা আমি কোনো দিন দেখিনি। আমি ভেবেছিলাম এখানে বোধহয় এরম গুলদাস্তা দেয়। তারপর দেখলাম না, শুধু আমি নয়, কেউই এমন বোকে দেখেনি। তৃতীয় ক্লু দিয়েছিল আন্টিদের বাড়ির মালি। গাছ, ফুল, গাছের ছাল, জঙ্গল, সেই নিয়ে ওর ভালোবাসা। আর সেই থেকেই ওর খটকা লেগেছিল। মেশোর বই থেকে আমি এই গাছগুলো, এখানের অরণ্য, এখানে মানুষের গাছ নিয়ে আবেগের কথা পড়লাম। টুকুন দাদা আর ওর এখানের বন্ধুরাও খুব হেল্প করেছে। কুরিয়ারের অফিস যে নেই সেটা যখন জানলাম, তখনই আমি বুঝতে পেরেছি যে একটা ডিল হচ্ছিল। বাই চান্স আমরা সেটা ধরতে পেরেছি। ভাগ্যিস ডেলিভারি দেবার ছেলেটা ভুল করে ফেলেছিল। যারা ওটা ফেরত নিতে এসেছিল সেই ছেলেগুলোর ব্যবহারও খুব সন্দেহজনক। একটা সামান্য ফুলের তোড়া নিয়ে কেউ ঝগড়া হাতাহাতি করে না। খুব প্রশংসা করলেন সবাই। এই ছোট্ট মেয়েটার মাথায় যে এইভাবে একটা ভুল ডেলিভারি সন্দেহ জাগিয়ে তুলবে, কেউ ভাবতে পারে? ভেরি ভেরি গুড অবজারভেশন। আ ব্রেভ গার্ল, ভেরি ইন্টেলিজেন্ট। এসপি মাথায় হাত রাখলেন। টুকুন দাদার সঙ্গেও শেখান করলেন। যে কোনো দরকারে আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করো। ব্যক্তিগত ফোন নাম্বার দিলেন। টুকুন দাদা বলে বসলো, ক্রেডিট কিন্তু চান্দ্রির। গুলদাস্তা নিয়ে সন্দেহ আর সব খোঁজ ওর জন্যেই। আরে ভাই, তুমিও তো আমাদের লেডি হোমসকে সব হেল্প করেছো। শার্লক হোমস থাকবে আর তার বন্ধু ডক্টর ওয়াটসন থাকবে না? একজন অফিসার মজা করে উঠলেন। ওয়েল, লিটল লেডি হোমস, জামশেদপুর এলেই খবর দেবে কিন্তু, আবার দেখা হবে। সবাই হাসি মুখে রিকির দিকেই তাকিয়ে। রিকির কিন্তু খুব লজ্জা করছে এখন। বাবার দিকে চোখ পড়ে গেল। দু চোখ ভরে সেই হাসিটা। অপরাধী ধরা পড়লেই যে তৃপ্তির হাসিটা ফুটে ওঠে বাবার মুখে। বাবা খুব খুশি হয়েছে। নমস্কার।